হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা গোপালন করি, বিভিন্ন গোপালন করি বা মোষ পালন করি বা বিভিন্ন ধরনের প্রাণী পালন করি, যারা আমরা বছরের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তন হয় এবং এই ঋতুর পরিবর্তনের কারণে কিন্তু প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ হয়। এখন যেমন প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল চলছে এবং এই গ্রীষ্মকালের পরেই কিন্তু বর্ষা আসছে। এই গ্রীষ্ম এবং বর্ষা তার সন্ধিক্ষণে যারা আমরা গোপালন করি, বাণিজ্যিকভাবেই বা গোপালন করি বা অনেকেই আছি আমরা যারা হয়তো 5-6টা গরু পালন করে আমরা কিন্তু সেই গরুর দুধ বিক্রি করে কিন্তু আমাদের সংসার প্রতিপালন হয়। অতএব এটা একটা ব্যবসার সঙ্গে যুক্ত, একটা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত। কিন্তু এই গরুগুলো যে কী ধরনের রোগ হয়, কী ধরনের তাদের সমস্যা হয় এই সময়, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার প্রাণী দপ্তরের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে সারা বছর তো আমাদের সিজন চেঞ্জ হয় এবং বিভিন্ন সিজনে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের প্রাণীদের রোগ হয়। এই সময় এই যে গরম, এই সময় কি ধরনের হয় বা সন্ধিক্ষণ, এই যে গরম চলে যাচ্ছে, বর্ষা আসছে বা বর্ষার মরশুমে কি কি ধরনের গাভীদের বা প্রাণীদের রোগ হয় সেই সম্পর্কে যদি একটু বলেন। নমস্কার। জেনারেলি দেখা যায় যেটা যে সাধারণভাবে বছরের বিভিন্ন সময়ই প্রায় সব রোগই লেগে থাকে, কিন্তু একটা সিজন চেঞ্জের সময় বা একটা যখনই একটা শিফট হয়, একটা ওয়েদারের একটা চেঞ্জ হয় বড় রকমের, অর্থাৎ গরম থেকে বর্ষা হলো বা বর্ষা থেকে শীতকাল এলো, এই যে এই চেঞ্জের সময় আমরা দেখেছি যে বেশ কিছু রোগ খুবই প্রমিনেন্টলি, খুবই বেশি করে দেখা যায়। বিশেষ করে হচ্ছে গরু বাছুরের ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে খুবই বেশি করে দেখা যায়। তো সাধারণভাবে এই রোগগুলো অনেক রকমেরই হয়। তার মধ্যে মূলত যেটা, সেটা কিছু হচ্ছে যেগুলো ইনফেকশাস, অর্থাৎ একটা রোগটা যেটা ছড়াতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। ইনফেকশাস ডিজিজগুলোই মেনলি আমাদের ক্ষেত্রে বেশি সমস্যার সৃষ্টি করে। আর দ্বিতীয় রকম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিজনের সাথে সাথে, চেঞ্জের সাথে সাথে আরও কিছু কিছু রোগ যেগুলো ইনফেকশাস নয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রাণীতে হয় কিন্তু সেইভাবে কিন্তু ছড়ানোর কোনো বিষয় থাকে না। তো এই দুই ধরনের রোগ সাধারণত হতে পারে। এখন যেহেতু এই গ্রীষ্মকাল আমরা দেখলাম যে এইবারের গ্রীষ্মকালের চরিত্রটাও একটু অন্যরকম। মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, আমরা বৃষ্টি পাচ্ছি, ওয়েদারটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, আবার গরমও হচ্ছে। তো একটা মানে ওয়েদারের একটা বড় রকমের চেঞ্জ, যেটা সাধারণত আমরা অনেকটা এই তাপ বা এই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, বিভিন্নভাবে করতে পারি আর কি। আমরা আমাদের সুযোগ সুবিধার জন্য এসি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা আছে। গরম পড়লে আবার শীত পড়লে তদনুরূপ আমরা যা যা পরিবর্তন দরকার সেটা আমরা আমাদের ক্ষেত্রে করতে পারি। কিন্তু গরু বাছুরের ক্ষেত্রে তার সেভাবে হয় না, সেটা সম্ভব নয়। তাদের মাঠেই চড়াতে হয়, ফলে স্বাভাবিকভাবে রোদ হোক আর বর্ষা হোক, তাদের সেইটাকে ফেস করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়। তো মূলত দুটো অংশে বলা যেতে পারে। একটা হচ্ছে যেসব রোগ সংক্রামক ছড়ায়, যেগুলো নিয়ে আমরা বেশি চিন্তিত হই সাধারণত। তার কারণ এই রোগ একবার ছড়িয়ে যাওয়া মানে একটা অঞ্চলের বেশ কিছু গরুকে কাবু করে ফেলা বা ছাগলকে কাবু করে ফেলা, এটা হয়। তো আমরা সেক্ষেত্রে বেশ কয়েকটা রোগ আছে যে রোগগুলোকে আমরা সাধারণত চেষ্টা করি যে এই রোগগুলো হবার আগেই, অর্থাৎ
প্রিভেনশন করার চেষ্টা করি, অর্থাৎ প্রতিরোধের চেষ্টা করি, যাতে কারণ এই রোগগুলো সাধারণতভাবে হয়ে গেলে পরে প্রোডাকশন লস যেটা হওয়ার সেটা হয়েই যায়। হয়তো অনেক সময় প্রাণীটি হয়তো দেখা গেল যে মারা গেল না, কিন্তু প্রোডাকশন লস, যে অর্থাৎ দুধ কমে যাওয়া বা অন্য কোনোভাবে তার মাংসের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু খুব কমন এবং খুব সাধারণ হওয়ার জন্যেই অক্ষম হয়ে যায় একেবারে। তো স্বাভাবিকভাবে সেটা আর লাভজনক থাকে না, চাষিদের পক্ষেও একটা বার্ডেন হয়ে যায়। তো সেজন্য কিছু এই সংক্রামক রোগগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ভ্যাকসিনেশনের উপরই জোর দিয়ে থাকি। রোগ হওয়ার আগেই সুস্থ থাকা অবস্থাতেই তাদের ভ্যাকসিনটা যদি দেওয়া যায়, বিভিন্ন রোগ আছে সেই রোগগুলোর ভ্যাকসিন যদি আমরা দিতে পারি তাহলে অনেকটাই এই রোগগুলোকে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি এবং সেইভাবে কিন্তু প্রোডাকশন লসটা হয় না। ভ্যাকসিনটা কোথায় কিভাবে নেবে? আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণত আমরা এখন এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টের যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল থাকে বা যেগুলো সাধারণত কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আছে, ভারত সরকারের কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আছে, বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো রুটিন মাফিক হয়। যেমন আমরা যেটা বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা এফএমডি বা খুরাই বা এসো, বিভিন্ন জায়গায় এক এক রকম নাম, বা খুরেত অনেক জায়গায় নাম, যেখানে খুরে এবং মুখে ঘা হয়। এক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা সাধারণত বছরে 2 বার করে থাকি, কারণ এটা বাইঅ্যানুয়ালি করার কথা আছে, 6 মাস অন্তর অন্তর করে থাকি। আর এছাড়া লাম্পি স্কিন ডিজিজ, অর্থাৎ যে রোগে খুব নতুন এই রোগটা, গত 3-4 বছর 5 বছর ধরে আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু এই রোগটায় একটা হিউজ প্রোডাকশন লস হয়। আমরা দেখেছি যে পক্সের মতো গোটা গায়ে গোটা গোটা ভরে যায় এবং সেখান থেকে সেই গুটিগুলো পরবর্তীতে ফেটে যায় এবং একেবারেই প্রোডাকশন লস হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে বাছুর যারা, তারা ওই অতিরিক্ত জ্বর সহ্য করতে না পেরে মারাও যায়। তো বাছুরের ক্ষেত্রে মৃত্যু হওয়ার হারটাও অনেকটা বেশি। এছাড়া হচ্ছে আপনার আমরা দেখি যে তরকা বা অ্যানথ্রাক্স, যেটা খুবই সংক্রামক, অত্যন্ত সংক্রামক এবং এর একটা জুনোটিক পয়েন্ট অফ ভিউ আছে, অর্থাৎ এখান থেকে মানুষের মধ্যেই রোগটা চলে যেতে পারে এই ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আপনার এইচএস বা হেমারেজিক সেপ্টিসেমিয়া বা গলা ফুলা রোগ যেটা, এবং ব্ল্যাক কোয়ার্টার, যেখানে আমরা দেখেছি পায়ের পিছন দিকের পা জেনারেলি পচে যায় এবং বাছুরদের ক্ষেত্রে বেশি হয়। তো এই গোটা 5 রোগ আছে, এই গোটা 5 রোগ অত্যন্ত ইনফেকশাস বা সংক্রামক গরুর ক্ষেত্রে বা বাছুরের ক্ষেত্রে, এবং এগুলোর বিরুদ্ধে যাতে এই রোগগুলো যাতে না হয় সেজন্য আমরা ভ্যাকসিন করে থাকি। সিপি প্রোগ্রামের আন্ডারে বা কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে নির্দিষ্ট শিডিউল মেনেই ভ্যাকসিনগুলো হয়, অর্থাৎ ভ্যাকসিন আসে এবং সেই ভ্যাকসিনগুলো বাড়ির দোরগোড়ায় পৌঁছে, যারা সাধারণত এক্সটেনশন ওয়ার্কার আছেন, প্রাণীবন্ধু, প্রাণী সেবী বা প্রাণীমিত্রা, তারা এগুলো করে থাকেন, বা মৈত্রী, এরা করে থাকেন। আর তাছাড়া যেগুলো কন্ট্রোল প্রোগ্রামের বাইরে যে ভ্যাকসিনগুলো আছে, জেনারেলি যেগুলো পরিমাণে কম হয়, যেগুলো হচ্ছে যেমন গলা ফোলা বা এইচএস বা হেমারেজিক সেপ্টিসেমিয়া বা ব্ল্যাক কোয়ার্টার, এগুলোর ক্ষেত্রে আমরা জেনারেলি যে জোনগুলোতে এইগুলো এন্ডেমিক জোন আছে, যেসব জায়গাগুলোতে আমরা দেখি যে এগুলো সাধারণত গত বছর বা তার আগের বছর বা সেই সব জায়গাতে হয়েছে, সেই সব জায়গাগুলো দেখে আমরা সাধারণত সেই জায়গাগুলোতে এই ভ্যাকসিনগুলো রেগুলার করে থাকি। সমস্ত ভ্যাকসিনটাই ব্লক লেভেল আধিকারিক যারা আছেন, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, তাদের কাছ থেকে কিন্তু খুব সহজে পাওয়া যায়, অর্থাৎ তাদের এন্ডে এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল থাকে এবং সেই ভ্যাকসিন তারা ভেটেনারি অফিসারের সাহায্যে এই ভ্যাকসিনটাকে দিয়ে থাকেন, ভেটেনারি অফিসারের সাহায্যে, এবং প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবী, এদের মাধ্যমে এই ভ্যাকসিনটা করিয়ে থাকেন। তো যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আপনাদের সুবিধা পাওয়ার বিষয় থাকে, জেনারেলি যেগুলো কন্ট্রোল প্রোগ্রাম সেগুলো তো বাড়িতেই পৌঁছে যায় ভ্যাকসিনটা করার জন্য সাধারণত এক্সটেনশন ওয়ার্কাররা, কিন্তু যেগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আপনারা বাড়িতে কন্ট্রোল প্রোগ্রাম অনুযায়ী তারা সেগুলো আসছে না, সেই ভ্যাকসিনগুলো, সেগুলোর জন্য আপনারা একটু যোগাযোগ যদি করেন, বিএলডিও অফিসে যোগাযোগ করেন, ব্লকের প্রতিটা ব্লকে বিএলডিও অফিস আছে, সেখানে যদি যোগাযোগ করেন, সেই প্রাণী সম্পদ দপ্তর সেই অংশের ভ্যাকসিনেশনের দায়িত্ব নেয়। আচ্ছা, এটা তো গেল ধরুন সংক্রামক রোগ, এছাড়া আর কি ধরনের রোগ হতে পারে? এছাড়া আমরা দেখেছি যেমন খুবই কমন কিছু রোগ যেমন খুবই কমন হয়, যেমন গরমের সময় আমরা দেখেছি, গরমের সময় একটা এক্সেসিভ হিট হওয়ার জন্য অনেক সময় অ্যানিমেল অসুস্থ হয়ে পড়ে। তো খুব এগুলো হচ্ছে যে ওয়েদার থাকে, সেই ওয়েদারের সাথে রিলেটেড কিছু রোগ, এবং তখন দেখা যায় যে হয়তো তারা খেতে চাইছে না, অথবা ঝিমিয়ে আছে, তাদের অ্যাক্টিভিটিটা অতটা ঠিক নেই।
এই জাতীয় যেগুলো, এই রোগগুলো কিন্তু সাধারণত রোগ বলবো না, এগুলো বেশ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আমরা আমাদের ক্ষেত্রেও কিছুটা লক্ষ্য করে থাকি। তো এর জন্য আমরা সাধারণভাবে কি করি, গরমকালে আমরা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করি, যেমন অন্তত যেগুলো আমাদের ক্যাটেল শেড আছে সেখানে অন্তত একটা ফ্যানের ব্যবস্থা করা, বা একেবারে দুপুর রৌদ্রে গরুগুলোকে বাইরে না চড়ানো, যতটা পারা যায় তাদের অন্তত দিনে যদি একবার, যখন মোটামুটি মধ্যাহ্নের সময় যদি আমরা তাদের গাটা একটু ধুয়ে দিতে পারি, অর্থাৎ টেম্পারেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি যখন আমরা গ্রীষ্মকাল হয়। একই রকমভাবে বর্ষাকালে যাতে অতিরিক্ত না ভেজে, তার জন্য যে যে মেজারমেন্টগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিয়ে থাকি। শীতকালেও তেমনি আপনারা দেখবেন যে গ্রামের দিকে বেশ কিছু চটের বস্তা টস্তা গোটা গোয়াল ঘরটাকে ঢেকে দেওয়া হয়, এবং তার সাথে গরুর গায়েও অনেক সময় দিয়ে দেওয়া হয়, এবং এক কোণে হয়তো দেখা যাচ্ছে একটু আগুনও জ্বেলে দেওয়া হয় যাতে ঘরটা গরম থাকে এবং তাপটা যাতে নিয়ন্ত্রিত হয়। কারণ এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ঋতুতে যেরকম পরিবর্তন হয় তার সাথে শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যেরকম দরকার সেই রকম কিছু চেঞ্জেস আমরা করে থাকি। এগুলো আমরা হ্যাবিচুয়েশনে আছে, যার জন্য বেশ কিছু এই টেম্পারেচার রিলেটেড হোক বা সিজন রিলেটেড রোগ কিন্তু খুব বেশি কিন্তু হয় না পরিমাণে। আমরা দেখি যে কখনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যদি কেয়ার ম্যানেজমেন্টের একটু ঘাটতি হয় কি গাফিলতি হয় কি কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তিনি 2-1 দিন হয়তো সেভাবে যত্ন নিতে পারছেন না, সেক্ষেত্রে আমরা দেখি এই জিনিসগুলো ঘটে, নতুবা এই জিনিসটা খুব একটা বেশি আমরা লক্ষ্য করি না। তার মানে আমি যদি ঠিক টাইমে যদি আমি ভ্যাকসিনগুলো গরুর করতে পারি, প্রাণীর করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই রোগমুক্ত থাকতে পারি, তাই তো? একদমই ভ্যাকসিনটা যদি ঠিক সময় মতো করতে পারি, এবং বারে আমরা ভ্যাকসিনের যে এফেক্টিভিটি, ভ্যাকসিনটা শরীরে কাজ করবে কি করবে না, সেটা বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। তার কারণ হচ্ছে যদি শরীর যদি সেই ভ্যাকসিনটা নিয়ে সেই ভ্যাকসিনটাকে প্রসেস না করতে পারে, তাহলে সেইভাবে কিন্তু ভ্যাকসিন কাজে লাগে না। যেটা আমরা দেখেছি যে শরীরে যদি কৃমির পরিমাণ খুব বেশি হয়, অথবা শরীর যদি খুবই দুর্বল হয় বা অ্যানিমিক যদি হয়, দেখা যাচ্ছে রক্তাল্পতায় ভুগছে সেই গরুটা বা সেই প্রাণীটা, তাহলে কিন্তু ভ্যাকসিন সেক্ষেত্রে ভালো কাজ করে না। তাই আমরা সাধারণত চেষ্টা করি যে অন্তত যে ভ্যাকসিন দেওয়ার আগে সেই গরুটাকে বা সেই ছাগলটাকে আমরা যাতে একটু কৃমির ওষুধ দিতে পারি। যদি রক্তাল্পতায় ভোগে তাহলে রক্তাল্পতার জন্য যে ওষুধের দরকার, যেরকম খাবারের দরকার, সেইটাকে যদি একটু মেনটেন করতে পারি, অর্থাৎ হেলদি যদি কন্ডিশন যদি থাকে, সুস্থ সবল যদি হয়, তাহলে সেই অবস্থায় যদি আমরা ভ্যাকসিন করি, আমরা প্রায় 70-80% নিশ্চিন্ত থাকতে পারি যে তার রোগ হবে না। তো এই সামনে যে বর্ষা আসছে, বর্ষার সময় যে ধরনের রোগগুলো হয়, তার জন্য প্রাথমিক পর্যায়ে মানে যারা গোপালন করেন তারা কি করবেন? হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যেটা করবেন আমার মনে হয়, এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলি, অনেক সময় কি হয়, অনেক সময় আমরা দেখেছি যে অনেক দামি ভ্যাকসিন যেটা আমরা খুবই মানে কোনো পয়সা ছাড়াই একেবারেই নিখরচায় আমাদের বাড়ির দোরগোড়ায় পাই, তো সেইটাকে আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি না, আমরা নিতে পারি না, আমরা সেই ভ্যাকসিনটা হয়তো কোনোভাবে করাতে পারি না, অথচ সরকার অনেক টাকা খরচা করে ভ্যাকসিনের প্রোডাকশন থেকে শুরু করে এতগুলো লোককে তার মধ্যে ইনভলভ করিয়ে নিয়ে ভ্যাকসিনটাকে বাড়ি অবধি পৌঁছে দেয়। তো আমার পালকদের ক্ষেত্রে বিশেষ করে এটাই থাকবে যে আপনারা ভ্যাকসিনটা যেটা, সেই ভ্যাকসিনটার পুরোপুরি সুযোগ সুবিধা আপনারা নেবেন, এবং বাড়িতে গেলে পরে ভ্যাকসিনটাকে কোনোভাবে আপনারা স্কিপ করবেন না। কোনোভাবে যদি স্কিপ করে যান, কারণ এটা যেহেতু কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে, কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে কিন্তু ভ্যাকসিন সারা বছর ধরে চলে না, একটা নির্দিষ্ট পক্ষকাল বা একটা নির্দিষ্ট মাসে চলে এই ভ্যাকসিনটা চলে। এবার একবার যদি আপনি সেটাকে স্কিপ করে যান, তাহলে 6 মাস বা 1 বছর কিন্তু আপনি নিরাপদ আর থাকতে পারছেন না। তো এবং এটাও অনেক সময় হয়তো কিছুটা বোঝেন না, বা কিছুটা হয়তো এই নলেজের একটু ঘাটতি আছে, তারা ভাবেন যে কৃমির ওষুধ খাওয়াতে বলা হয়েছে, তো আমি আজকে কৃমির ওষুধটা খাইয়ে দিয়েছি, হয়তো তারপর 1 বছর খাওয়ালেন না, খাইয়েছিলাম, তো সেটা হয় না। এগুলো সাধারণত কোর্স থাকে 3 মাস অন্তর মিনিমাম, তার আপনি 2 মাসেও করতে পারেন, তার মিনিমাম 3 মাস অন্তর আপনাকে করতেই হবে। 3 মাসের বেশি আপনি যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কৃমিটা অতটা কাজে, মানে কৃমি ওষুধটা অতটা কাজে দেবে না। এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু, ভ্যাকসিনের ক্ষেত্রে যে ভ্যাকসিন যেমনভাবে বলা আছে সাধারণত, যেমন খুরাই বা এসো রোগের ক্ষেত্রে আমরা বছরে 2 বার করি, আবার যখন এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ যেটা গায়ে গুটি হয়ে যায়, তার ক্ষেত্রে বছরে 1 বার করা হয়, 1 বছর ওই ভ্যাকসিনের ভ্যালিডিটি থাকে। আবার পিপিআর যেটা আমরা ছাগলের ক্ষেত্রে দেখে থাকি, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে
প্রচুর পরিমাণে জ্বর চলে আসে, প্রচণ্ড হিট হয়ে যায় এবং তার সাথে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, চোখ নাক দিয়ে জল পড়ায় এবং তার সাথে সর্দির ভাব থাকে, ঘর ঘর করে এবং প্রায় একটা লোকের যতগুলো আছে সবকটাই 2-1 দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মারাই যায়। সেক্ষেত্রেও সাধারণত পিপিআরইপি ইরাডিকেশন প্রোগ্রাম আমরা চালাই, সেটাও বছরে একবার ভ্যাকসিন হয়। আসলে মুশকিল যেটা হয় সেটা হচ্ছে এই ভ্যাকসিনগুলো কিন্তু স্কিপ করলেই পরে, মানে আমরা ধরেই নিই যে আমরা যে ভ্যাকসিনটা এনেছি আমরা যাতে গোটা এন্টায়ার পপুলেশনটাকে যাতে কভার করতে পারি, তো এটা স্কিপ করে গেলে স্বাভাবিকভাবে একটা চিন্তার বিষয় থেকেই যায় যে রোগটা হতেই পারে। এবং এই রোগটা হওয়ার ক্ষেত্রে আরও বড় সমস্যা যেটা, যে যেহেতু এগুলো হচ্ছে সংক্রামক রোগ, একজনের হলে একজনের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, সীমাবদ্ধতা থাকবে না এবং ছড়িয়ে পড়বে এবং ম্যাসিভ একটা লস হতে পারে। বর্ষাকালে দেখা যায় যে প্রচুর বৃষ্টি হয় এবং তার জন্য গোটা গোয়ালঘর হয়তো ভিজে থাকে, স্যাঁতসেঁতে থাকে, এর জন্য কি প্রাণীর কি রোগ হতে পারে? একদমই, আমরা দেখেছি। কারণ হচ্ছে যখন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, একটা ভিজে ওয়েদার থাকে, তখন আমরা দেখেছি আমাদের বাড়িতেও ঘরেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস সেখানে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ঘটনা কিন্তু আমাদের এর ক্ষেত্রে গোয়ালের ক্ষেত্রে আমরা দেখি, যেহেতু গোয়ালটা স্বাভাবিকভাবে বাড়িরই একটা এক্সটেন্ডেড পার্ট আমরা মনে করি অন্তত, যে এটা গোয়াল ঘরটাও একটা ঘর যেখানে গরু থাকে, তো স্বাভাবিকভাবে সেখানেও আমরা দেখেছি যে এই জিনিসটা কিন্তু খুবই হতে থাকে। বিশেষ করে যাদের ক্ষেত্রে ফ্লোরিংটা মাটির, তাদের ক্ষেত্রে তো সম্ভাবনা খুবই বেশি এবং এই বর্ষাকালে রোগের প্রকোপও অনেক বেশি হয়, যেহেতু একটা প্রলং টাইমে গরু হয়তো দেখা যাচ্ছে যে কোনোভাবে রোদ পাচ্ছে না বা বেরোতে পারছে না, ঘরের মধ্যেই ম্যাক্সিমামটা থাকছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা এক জায়গায়, যেহেতু তার যাতায়াতটা একেবারে পুরোপুরি একটা রেস্ট্রিক্ট হয়ে যায়, তো এই জন্য স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু রোগের প্রকোপ বাড়ে, প্রচণ্ড পরিমাণে বাড়ে। এবং আমরা দেখেছি যে তুলনামূলক বর্ষাকালে কিন্তু রোগের প্রকোপ প্রায় 20-30% কিন্তু বেড়ে যায়। এবং এখানে আর একটা বড় সমস্যা হয় যেটা, সেটা হলো যেহেতু ওয়েদারটা খারাপ, সেহেতু স্বাভাবিকভাবে একটা প্রাণী অসুস্থ হলে পরে চট করে ডাক্তারের কাছে যাওয়া বা চিকিৎসকের কাছে যাওয়া বা কারোর সাথে যোগাযোগ করা, এটাও তুলনামূলক মানুষও খুব একটা বেশি করতে পারে না। তো এইখানে সেক্ষেত্রে অসুবিধাটা অনেক সময় একটু বেশি হয়ে যায়। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এই সময়ে গবাদি প্রাণীর কি ধরনের রোগ হতে পারে বা তার কি প্রতিকার মানে আছে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার প্রাণী দপ্তরের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন
হবে না। জানো না মন, খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধাল দিলে, মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল ধরে না তাতে, ফল ধরে না, সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময়, দণ্ড রয় না, দণ্ড রয় না, সময় গেলে সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর 1 নম্বর ব্লকের সুনিয়া গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা মুখোমুখি হয়েছি কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে। তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? স্বপন মণ্ডল। আপনার? নরেশ মণ্ডল। আপনারা কি চাষ করেন? আমি আখ চাষ করি, কলাই চাষ করি, সর্ষে চাষ করি, ধান চাষ করি। আপনার? আমার আখ চাষ, সর্ষে চাষ, আলু চাষ আছে, ধান চাষ। ধান চাষ মানে সব রকমই করেন? হ্যাঁ, সব। আর সবজির মধ্যে কেউ কিছু করেন নাকি আপনারা? না, আমি শুধু আলুই করেন? সবজির মধ্যে আলু, আলুটাই করেন? আলু চাষ করি, অন্য কিছু করেন না? আপনি কবে থেকে করছেন আখ চাষ? আখ চাষ মোটামুটি আমি 10 বছর আগে থেকে করছি। 10 বছর? তো আগেও তো আপনার আখ লাগিয়েছেন? তো আগে দীর্ঘদিন ধরেই লাগাচ্ছেন। তো আগে কেমন আখ হতো? আর আগে খুব ভালো আখ হতো। এখন এখন মোটামুটি হয়েছে। এখন ভালো হচ্ছে না? খুব ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? পোকা লেগেছে আর এই রোগ বালাই আসছে দিয়ে ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। তার আগে একটু আপনার থেকে আমি জিজ্ঞাসা করি যে জমির মাটি কি পরীক্ষা করেছেন? না, জমি পরীক্ষা করি না। করেন? আপনারা করেন না? কি সার ব্যবহার করেন?
ডিএপি, রাসায়নিক সার, ওই খোল, ইউরিয়া 10-26 এইরকম। মানে রাসায়নিক সারটাই ব্যবহার করেন বেশি, হ্যাঁ। জৈব সার কিছু ব্যবহার করেন না? অল্প অল্প, মানে জমি তৈরির সময় অল্প করেন। হ্যাঁ, মোষের গাড়ি করে 2-1 গাড়ি করে দিই। 2-1 গাড়ি করে আপনার বিঘা প্রতি কতটা জমিতে লাগিয়েছেন? আখ আমি 10 কাঠা জায়গা লাগাইছি। আপনার কতটা? আমার 5 কাঠা। 5 কাঠা। তো ওই 2-1 গাড়ি করে দিলে তো আর আপনার জমি ভালো হবে না। আমরা সব জমিতে দিতে পাই না, করি অল্প অল্প করে দিই সব জমিতে। আপনার মতে কতটা দিলে ভালো হয় ওই জমিতে? ওই জমিতে 2 গাড়ি সার দিতে হবে। 2 গাড়ি? হ্যাঁ। দিন কত? আমরা দিই 1 গাড়ি করে। 1 গাড়ি করে, মানে 1 গাড়ি করে ঘাটতি থেকেই আর কি। 1 গাড়ি মানে কম থাকে। এটা একটা আপনার কারণ, জমি আপনার ভালো তৈরি করতে পারছেন না, তার মানে আপনার ফলন তো অবশ্যই কমবে। এবার আখ যখন লাগান তখন কি শোধন করে লাগান? বীজটা যখন লাগান বিছনে আইনে মানে ওই হয়তো পাবড়া দিয়ে পোকা লাগার জন্য দানা বীজ এইসব দানা এইসব উঠেছে। না, সে তো যখন পোকা লাগে তখন, কিন্তু ওটা যখন লাগানোর সময়তে দিই, এই মেহেতরেই মাটির তলাতেই দিই। কিন্তু আখের যে পাপগুলো লাগান যেগুলো, সেগুলো কি মানে টাইকোডার্মা ভেরিটি দিয়ে শোধন করেন না? না, ওসব করি। তা ওই জন্য লোক পোকার আক্রমণটা বাড়ছে। এগুলো তো একটু আপনার মানে এখন সচেতন হতে হবে। না, ওসবগুলা করা হয় না। আগে এরকম এত ছিল না, আক্রমণ ছিল না, আগে কিছুই করতে হতো না। এখন কিন্তু আপনার ওই রাসায়নিক সার ব্যবহারের জন্য বা চারিদিকে ওয়েদারের উপর এর জন্য এখন রোগ পোকার আক্রমণটা অনেক বেশি হয়ে গেছে আগের থেকে। তো আপনারা আখটা কখন লাগান? আপনি কখন লাগান আখটা? আখটাই ফাল্গুন মাস কি চৈত মাস শেষ, তার বেশি লাগে। চৈত মাসের মধ্যে শেষ, চৈত মাসের প্রথমে সেটা তুলে আবার পাট চাষ করব না তিল চাষ করব। তিল চাষ করবেন, আচ্ছা। আর এটা তখন আবার এই বেসন কেটে তখন আবার লাগানো যাবে, আবার তার পরের বছর লাগাবে। সরষে, কলা জি সব লাগাইছি। 1 বছর পর লাগাবে ওই জমিটাতে 1 বছর আগ লাগিয়ে আর তারপর বছর আবার লাগাইলে হবে ভালো। মানে রোটেশন ওয়াইজ যদি আপনি করেন, ক্রপ রোটেশন পাল্টে লাগাইতে হয়, পাল্টে লাগাতে হয়। তো আপনাদের ফলন কেমন হয় আখ চাষে? ফলন 4 টিন, কাটা 1 কুইন্টাল, ওই 80 কেজি। 80 কেজি কি হয়? গুড় হয়। 80 কেজি গুড় হয়। হ্যাঁ। আচ্ছা, আপনারা এমনি মাপেন না? না, মানে ওই সালে লি যায়, ওই টিন কানেকশন টিন আছে, ওই টিনের 4 টিন করে 3 টিন করে হয়। বেশ, আপনাদের চাষবাসের অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।